আচ্ছা, আমরা আজকে কমিক্স কি করে পড়তে হয়, হোয়াট ইজ দ্য ভোকাবুলারি অফ কমিক্স বা ন্যারেশন কাকে বলে কমিক্সের সেটা দেখবো। উইচ ইজ একটা জিনিস আগের দিন আগের যে ক্লাসটা ছিল সেই ক্লাসে আমরা দেখেছি যে হোয়াট ইজ কমিক্স, হাউ ডু ইউ ডিফাইন কমিক্স। আর সেই ডেফিনেশনের ক্ষেত্রে একটা কথা ইউজ করা হয়েছিল যেটা হচ্ছে কি সিকুয়েন্সিয়ালিটি। পরপর ঘটনা যখন ঘটবে আর সেই সমস্ত ঘটনাগুলোকে আমরা যখন প্যানেলের মধ্যে দেখতে পাই, রাইট? এবারে ন্যারেটোলজি অফ কমিক্সটা কেন ইম্পর্টেন্ট আমি বলি। গ্রাফিক নভেল অনেকেই পড়তে পারে, অনেকেই পড়েও থাকে। দে অলসো টক অ্যাবাউট গ্রাফিক নভেলস, দে রিসার্চ গ্রাফিক নভেলস, রিসার্চও হয়, সবই হয়। যেটা হয় না সেটা হচ্ছে হোয়াট ইজ ইনসাইড ইট। একটা গ্রাফিক নভেল যখন তৈরি করা হয়, তখন গ্রাফিক নভেলটা তৈরি করবার ক্ষেত্রে মানে কি ঢোকে ওটার মধ্যে অ্যাকচুয়ালি ন্যারেটোলজির দিক থেকে। তুমি বই পড়তে পারো মানে এই নয় যে তুমি নভেল পড়ে নভেল অ্যানালাইজ করতে পারবে। তুমি কমিক্স ছবি দেখতে পারো, তুমি পড়তে পারো, আই গেট ইট, ইমেজ আছে, টেক্সট আছে, তার মানেই নয় যে তুমি কমিক্স পড়ে কমিক্সকে অ্যানালিসিস করে নেবে। আজকে আমরা কয়েকটা খুব বেসিক গ্রামাটিক্যাল কিছু কমিক্স কম্পোজিশনের ভোকাবুলারি দেখবো, যে ভোকাবুলারিগুলো ছাড়া যদি কেউ কমিক্স পড়তে যায় সেটা কমিক্স পড়া হলো না। আই মিন, তুমি পড়তে পারো আর তুমি সালমান রাশদির নভেল পড়ছো, তা হয় না কখনো। তুমি পড়তে পারো আর তুমি রবীন্দ্রনাথ ঠাকুরের গুড়া উপন্যাস খুলে নিলে, পড়ে নিলে, তো ইউ ওন্ট গেট ইনসাইটেড, রাইট? না তুমি অ্যানালিসিস করতে পারবে, না তুমি বুঝবে যে তার মধ্যে এক্স্যাক্টলি কি ওয়ার্ক অফ জিনিয়াস আছে। যেহেতু আমরা কমিক্স ক্রিটিক হতে চলেছি, যেহেতু আমরা এমনভাবে পড়তে চলেছি টিনটিনকে যাতে আমরা টিনটিনোলজিস্টদের মতো কথাবার্তা বলতে পারি অবভিয়াসলি, তাই খুব ইম্পর্ট্যান্ট আমাদের জন্য দিস ন্যারেটোলজি অফ কমিক্স বোঝা। হাউ কমিক্স আর ন্যারেটেড, কীভাবে কমিক্সগুলোকে তৈরি করা হয় আর কিভাবে একজন কমিক্স অথর বা একজন কমিক্সের আর্টিস্ট আমাদেরকে অ্যাকচুয়ালি কমিউনিকেট করছে যে কিভাবে কমিক্সগুলোকে আমরা পড়বো, কিভাবে আমরা কমিক্সকে রিসিভ করব। রিসেপশনের আগে এটুকু বুঝে নাও, যখনই আমরা সিকোয়েন্সিয়ালিটি নিয়ে কথা বলেছি, এখানে দেখতে পাচ্ছ যে দুটো কাজ যখন ঘটছে, একটার কাজের 1 সেকেন্ড বাদে আরেকটা কাজ ঘটছে, তো দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট এখানে সিকোয়েন্সিয়ালিটি। তারপরে সূর্য উঠছে, সূর্য ডুবছে, সূর্য ছিল 1 সেকেন্ড আগে কোথায়, 1 সেকেন্ড বাদে সূর্য কোথায়। দিস সিকোয়েন্সিয়ালিটি ম্যাটার্স। যদি এই সিকোয়েন্সিয়ালিটি না থাকে, যদি এই এস্থেটিক সার্জারি না থাকে, তাহলে ইউ ক্যান নট ডিফাইন কমিক্স। দেখো ব্যাং, ইক, রাইট? 1 সেকেন্ডের তফাৎ বা সেই মুহূর্তেই হয়েছে, বাট সিকোয়েন্স রয়েছে, পরপর হয়েছে, সাবসিকুয়েন্টলি হয়েছে। এই সিকোয়েন্সিয়ালিটিটা ভীষণ ইম্পর্ট্যান্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 5টা 5 বাজে, 5টা 10 বাজে। এই সিকোয়েন্সিয়ালিটিটা যদি না থাকে, তাহলে ইউ ক্যান নট ডিফাইন দ্যাট ওয়ার্ক অফ আর্ট অ্যাজ কমিক্স। চোখ খোলা রয়েছে আর চোখ বন্ধ রয়েছে, রাইট? তাই আমরা এই যে মিডিয়ামটা পেয়েছিলাম কমিক্সের, এইখানে দেখতে পাচ্ছি যে দেয়ার হ্যাজ টু বি রাইটার্স, আমরা দেখেছিলাম আর্টিস্ট আছে, আমরা দেখেছিলাম অনেক এর মধ্যে ট্রেন্ড আছে, এর মধ্যে জনরা দেখবো আমরা এরপরে। অনেক স্টাইলে কমিক্স লেখা হয়ে থাকে, প্রচুর সাবজেক্ট ম্যাটার থাকে কমিক্সের, আর বিভিন্ন রকম কমিক্সের থিম থাকে, রাইট? তো এরপরে আমরা দেখব যে যে সমস্ত ভার্চুয়াল মিডিয়ামগুলোকে নিয়ে কমিক্সগুলো তৈরি হয়। নাম্বার 1, রিটেন ওয়ার্ড থাকে কমিক্সের মধ্যে। নাম্বার 2, মিউজিকের আইডিয়া থাকে কমিক্সের মধ্যে। নাম্বার 3, আমরা ভিডিওর মতো মাল্টিমিডিয়ার জানি, আমরা থিয়েটারের মতো মাল্টিমিডিয়া জানি, আমরা ভিজুয়াল আর্টের ব্যাপারে জানি, আমরা জানি ফিল্মের ব্যাপারে। তাই সমস্তগুলোকে নিয়ে এই যে ক্রিটিক্যাল এক্সামিনেশন করা, যার জন্য আমরা টিনটিন ডিবেট শুরু করবার আগে আমরা দেখব যে কমিক্সগুলো কি করে তৈরি করা হয়। মাথায় রাখো, উই আর টকিং অ্যাবাউট সিকোয়েন্সিয়াল আর্ট। যে কোনো রকম আর্ট নয়, সিকোয়েন্সিয়াল ভিজুয়াল আর্টের কথা বলছি আমরা, রাইট? সিকোয়েন্সিয়াল ভিজুয়াল আর্টের পরে আবার আমরা কি নিয়ে কথা বলছি না, একটা কমিক্সের মধ্যে একটা কমিক্স কি করে, ডিফারেন্ট স্পেস অকুপাই করে থাকে, রাইট? কমিক্সের পৃষ্ঠা আছে, তুমি পৃষ্ঠা উল্টাচ্ছ, গ্রাফিক নভেলের পৃষ্ঠা আছে, তুমি পৃষ্ঠা উল্টাচ্ছ। তাই গল্পটা একটা গিভেন স্পেস নিয়ে রয়েছে। গল্প একটা গিভেন স্পেস নিয়ে রয়েছে মানে কি আমি বলি, এই যে অনেকে ধরো ইবুক পড়া আর এইরকম একটা প্রিন্টেড বুক পড়া। একটা প্রিন্টেড বুক পড়ার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে, ধরো তুমি হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অফ ফায়ার পড়ছো আর এই বইটা তোমার খুব ভালো লেগেছে।
সো কেন ইবুকের জায়গাতে আমরা প্রিন্টেড বুক পড়বার কথা বেশি অ্যাডভোকেট করি? বিকজ এই হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অফ ফায়ার হচ্ছে একটা রিমেম্বারেন্স, এটা একটা মেমোরি। আর এই গল্পটার যে মেমোরিটা রয়েছে, এই ন্যারেটিভের যে মেমোরিটা রয়েছে, সেটার স্পেস হচ্ছে এটা, সেটা এই জায়গাটাকে দখল করে রেখেছে। তাই যদি তোমার বুক স্পেস থাকে, যদি কোনো বুক কেস থাকে, বুক শেলফ থাকে, একটা বই থাকা মানে হচ্ছে এই গল্পটার একটা মেমোরি একটা জায়গা দখল করে, জায়গা অধিকার করে থেকে গেল। দ্যাটস ওয়াই আমরা যারা পড়াই, আমরা যারা পড়ি, আর আমরা যারা পড়ানো শেখাই, আর আমরা যারা পড়তে শেখাই, তারা সবসময় বলবে যে ইবুক না পড়ে সবসময় এইরকম একটা ফিজিক্যাল বুককে ইউজ করতে। কমিক্সের ক্ষেত্রেও এক্স্যাক্টলি তাই, রাইট? এখানে এই যে ফিজিক্যাল স্পেসটা দেখতে পাচ্ছ, যে জায়গাটা দেখতে পাচ্ছ, যে জায়গা অধিকার করার কথা রয়েছে, এই ফিজিক্যাল স্পেসটা কিন্তু গল্পের ফিজিক্যাল স্পেস। এক্স্যাক্টলি এরকম করে আমরা কমিক্সের ফিজিক্যাল স্পেস পাই, রাইট? তো এই কমিক্সের যে ফিজিক্যাল স্পেস, দেখো সিনেমার ক্ষেত্রে কি হয়, একটা যে মুভি থিয়েটারের যে সিনেমার পর্দা থাকে, সেই সিনেমার পর্দাটা স্পেস একটাই, রাইট? তো আমরা এখানে যাই কথা বলছি, আমরা কি নিয়ে কথা বলছি? আমরা স্পেস নিয়ে কথা বলছি, রাইট? তো সিনেমা হলে যে সিনেমার পর্দা রইলো, সেটাতে স্পেস একটাই রইলো। কমিক্সের ক্ষেত্রে কিন্তু গল্পটা কি, বেসিক্যালি কি, ঠিক লিখলাম স্টোরিড স্পেস, গল্পটা একটা জায়গা অধিকার করে রয়েছে। দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট। এবারে এই যে স্পেস রয়েছে, এই স্পেসের সঙ্গে আরেকটা জিনিস রয়েছে, টাইম বা দ্য টেম্পোরাল ভ্যালু অফ দ্য স্টোরি, রাইট? গল্পটা এগোচ্ছে, সিনেমা যখন তুমি দেখো, স্পেস তোমার দাঁড়িয়ে থাকে আর সময় পাল্টাতে থাকে, দ্য টাইম ফ্রেম অফ দ্য ফিল্ম এগোতে থাকে, অ্যান্ড সেইভাবে তুমি সিনেমা দেখো। কমিক্সের ক্ষেত্রে টাইম যত এগোবে তত তুমি পৃষ্ঠা উল্টাতে থাকবে, ঠিক গল্পের মতো, গল্প বইয়ের মতো, রাইট? যার জন্য কমিক্স কিন্তু একটা স্টোরিড স্পেস। ফিল্মের সঙ্গে কমিক্সের তফাৎ কোনখানে বোঝো? ফিল্মে কিন্তু স্পেস দাঁড়িয়ে রয়েছে, টাইম ক্রমাগত চলতে থাকছে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম কমিক্সের ক্ষেত্রে কিন্তু স্টোরিড স্পেস, গল্পের যে স্পেস রয়েছে সেই স্পেস পরিবর্তিত হচ্ছে, প্যানেলগুলো পরিবর্তিত হচ্ছে, প্যানেলগুলো দেখতে পাল্টাচ্ছে, আর গল্পটা কিন্তু ইন টাইম এগোচ্ছে, সময়ের সাথে সাথে এগোচ্ছে গল্পটা। কেমন ভাবে এগোচ্ছে? সিকোয়েন্সিয়ালি এগোচ্ছে। দেখছি আমরা বাঁ দিকে দেখতে পাচ্ছি, however you might say that before projected film is just a very 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 slow comics। এই যে বাঁ দিকে এই যে ফিল্মটা দেখতে পাচ্ছ, সি একটা সিনেমার মধ্যে কি হয়, 22 ফ্রেমস পার সেকেন্ড হয় প্রত্যেক সেকেন্ডে। এইরকম যেরকম তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে বাঁ দিকে, এইরকম এক সেকেন্ডে 22টা স্টিল ছবি থাকে। তাই আমরা জাক্সটাপোজড, পাশাপাশি বসা, সিকুয়েন্সিয়াল হতেই হবে, স্ট্যাটিক ইমেজেসকে নিয়ে কমিক্স তৈরি করব। আবার দেখো ডান দিকে দেখতে পাচ্ছ জাক্সটাপোজড স্ট্যাটিক ইমেজেস ইন ডেলিবারেট সিকোয়েন্সকে আমরা কমিক্স বলবো। আই মিন সিকোয়েন্সটা তো ডেলিবারেট হতে হবে, যে রাইটার সে তো ডেলিবারেটলি সিকোয়েন্সটা করেছে, রাইট? আর আমরা আজকে শিখবো ডেলিবারেট সিকোয়েন্স করবার ভোকাবুলারি কোথায় আছে, কিভাবে এটা করা যায়। আবার আমরা আরেকটু বাড়াই, এই যে স্কট ম্যাকলাউড ইনি আরেকটু বাড়িয়ে দিচ্ছেন, বারবার দেখো ইনি ডেফিনিশনটাকে নিয়ে কত নাড়াচাড়া করছেন। জাক্সটাপোজড হবে, স্ট্যাটিক ইমেজেস ইন ডেলিবারেট সিকোয়েন্স হবে, ওকে, তাকে আমরা কমিক্স বলে ডিফাইন করতে পারি। अगेन আমরা এগোবো জাক্সটাপোজড পিক্টোরিয়াল অ্যান্ড আদার ইমেজেস, বিকজ পিক্টোরিয়াল ইমেজেস যে হবে তা নয়, উডকাট ফ্রেমিং হতে পারে, রাইট? ট্যাপেস্ট্রি ফ্রেমিং হতে পারে, রাইট? ওটা ওটা নকশি কাঁথার মতো হতে পারে, টেরাকোটা হতে পারে, বাট সিকোয়েন্সিয়ালিটি চাই, ডেলিবারেট একটা সিকোয়েন্স চাই, পাশাপাশি জাক্সটাপোজড হতে হবে, দ্যাটস ওয়াই। আর পিক্টোরিয়াল হতে হবে অ্যান্ড ভিজুয়াল আর্ট হতে হবে, অফকোর্স। আচ্ছা, তারপরে আমরা অক্সফোর্ড যে ডিকশনারি আছে সেখানে দেখো তো কমিক্সকে কি বলছে। ইটস এ প্লুরাল ইন ফর্ম, কমিক্স এমনিতেই প্লুরাল মনে করে অক্সফোর্ড ডিকশনারি। সিঙ্গুলার ভার্ব হিসাবে কমিক্সকে ইউজ করা হয়। এই কমিক্স মানে কিন্তু যারা কমেডিয়ান তা নয়, কমেডিয়ান বা কমেডিয়ান নয়, যারা হাসায় তারা নয়। Juxtaposed pictorial and other images in deliberate sequence intended to convey information and or to produce an aesthetic response in the viewer. See, that's very important. এই যে aesthetic response of the viewer এর কথা বলছে না অক্সফোর্ড ডিকশনারি, দিস ইজ সো মাচ ইম্পর্টেন্ট এখানে, রাইট? বলছে যে ঠিক আছে চলো জাস্টাপোজড পিক্টোরিয়াল অ্যান্ড আদার ইমেজেস আছে, ডেলিবারেট সিকোয়েন্স আছে, যিনি লিখছেন কমিক্স ডেলিবারেটলি উনি পরপর পরপর ছবিগুলোকে রেখেছেন, তবে তো গল্প বলা, কনভে করছে ইনফরমেশন, কনভে করছে গল্প, কনভে করছে কত রকম ইমোশন, বাট কেন? একটা
নান্দনিক একটা রেসপন্স যাতে আসে যে কমিক্সটা পড়ছে, যে কমিক্সটা দেখছে তার মধ্যে, দ্যাটস সো ভেরি ইম্পর্ট্যান্ট। টিনটিন ইন টিবেট তুমি কি হিসাবে দেখবে? জাক্সটাপোস্ট পিক্টোরিয়াল অ্যান্ড আদার ইমেজেস ইন ডেলিবারেট কনসিকুয়েন্স, কনভে করছি ইনফরমেশন। টিনটিনের গল্প, টিনটিন ইন টিবেটের গল্প, অনেক সিগনিফিকেন্স আছে, সেটা পরে দেখবো আমরা তাৎপর্য। কেন? যাতে আমাদের মধ্যে একটা নান্দনিক রেসপন্স প্রডিউসড হয়, যাতে আমাদের মধ্যে একটা নান্দনিক ভালোবাসা আসে টিনটিনের প্রতি, রাইট? সেই জন্য আমরা টিনটিন পড়বো, সেই জন্য আমরা টিনটিন পড়া শিখবো, টিনটিন দেখা শিখবো। দেখো অনেক অনেক আগে, লাইক আমরা 1500 আমরা শতাব্দীর কথা বলছি। দেখো বিভিন্ন মানে 1519-এ কোর্টেসে দেখতে পাচ্ছি আমরা যে এইরকম সব ম্যানুস্ক্রিপ্টগুলো এইরকম করে স্টোরির মতো ছিল। আর এগুলো যেহেতু সিকোয়েন্সিয়াল ছিল, সেই জন্য মনে করা হয় যে 1519-এর, হ্যাঁ, এই যে পিকচার ম্যানুস্ক্রিপ্টগুলো ছিল, কলম্বিয়ান সময়ের যে সমস্ত পিকচার ম্যানুস্ক্রিপ্টগুলো ছিল, যেগুলোর নাম হচ্ছে কি 8 ডিয়ার টাইগার্স ক্ল, রাইট? এই সমস্ত নাম দিয়ে যে সমস্ত এইরকম ট্যাপেস্ট্রির মতো ছিল, এগুলোকে প্রথম কমিক্স ধরে মনে করা হয়। ঠিক আছে, এইগুলোর মধ্যেও সিকোয়েন্সিয়ালিটি ছিল, এই সমস্ত গল্পগুলোর মধ্যেও আজকের কমিক্সের মতনই ছিল। কর্টেজেরও আবার 100 বছর আগে যদি আমরা চলে যাই, বেউক্স ট্যাপেস্ট্রি ছিল নকশি কাঁথার মতো। সেই বেউক্স ট্যাপেস্ট্রি ছিল 230 ফুট বড়, নরমান কনকোয়েস্টের সময় ইংল্যান্ডের 1066-এ তৈরি করা কমিক্স। এগুলোকে একদম আর্লিয়েস্ট কমিক্সের মধ্যে ধরা হয়। তারপরে আমরা মিশরের হায়ারোগ্লিফিকের দিকে আসবো। এক্স্যাক্টলি পিক্টোরিয়াল আর্ট দেখতে পাচ্ছি আমরা। আর ইজিপশিয়ান হায়ারোগ্লিফিকে আমরা যেভাবে কমিক্সকে ডিফাইন করেছি, এক্স্যাক্টলি তাই দেখতে পাওয়া যায় ইজিপশিয়ান হায়ারোগ্লিফিক্সে। জাক্সটাপোজড রয়েছে দেখো পাশাপাশি পিক্টোরিয়াল অ্যান্ড আদার ইমেজ দেখতে পাচ্ছ এখানে ছবির মতো। ডেলিবারেট সিকোয়েন্স দেখতে পাচ্ছ, না হলে অ্যালফাবেট তৈরি হবে না, না হলে ওরা সেন্স তৈরি করতে পারবে না, ওয়ার্ডস তৈরি করতে পারবে না, রাইট? আমরা তাহলে অনেক কিছু দেখলাম। এগুলোর মধ্যেও দেখো তো প্যানেল বর্ডার ফর্ডার রয়েছে, ওকে, ক্রোনোলজিক্যাল অর্ডারের আইডিয়াটা রয়েছে। তো এত কিছু নিয়ে কমিক্স বহু বহু দিন আগে শুরু হয়েছিল। ইজিপশিয়ান পেন্টিংয়ের মধ্যে দিয়ে শুরু হয়েছিল, বেউক্স ট্যাপেস্ট্রির মধ্যে শুরু হয়েছিল। আর এখানে আমাদেরকে আবার দেখতে হবে যে কমিক্সটা কীভাবে পড়ে। দেখো, আই মিন স্টার্ট করতে হয় নিচে বাঁ দিক থেকে, তারপরে ডান দিকে যেতে হয়, ওপরে উঠতে হয়, বাঁ দিকে আসতে হয়, ওপরে উঠতে হয়, ডান দিকে গিয়ে ফিনিশ করতে হয়। এখানে আমরা ধান মানে ঝাড়াটা দেখছি ইজিপশিয়ান একটা ট্যাপেস্ট্রিতে, রাইট? তো মানে বহু বহু আগে, আই মিন টুম্ব অফ মেনাতে এরকম জিগজ্যাগ ওয়েতে দেখতে পাওয়া গেছিল। মেক্সিকোতেও এরকম দেখতে পাওয়া গেছিল বিভিন্ন রকম ট্যাপেস্ট্রিগুলো। আর এই সমস্ত ট্যাপেস্ট্রিগুলোকে একদম প্রথম দিকের কমিক্স মনে করা হয়, ওকে, একদম প্রথম দিকে। সেন্ট এরাজমাসের 1460 সালে সেন্ট এরাজমাসের কে নিয়ে যে টর্চার অফ সেন্ট এরাজমাস, সেই টর্চারটাও দেখো সিকোয়েন্সিয়াল ডেলিবারেট একটা সিকোয়েন্সে রাখা পিক্টোরিয়াল আর্ট দিয়ে কমিক্সের মতো করে করা। আমরা 1460 সালের কথা বলছি এখন, ওকে। এমনি করে তারপরে উইলিয়াম হগার্থের পিকচার স্টোরিগুলোতে এলাম। গ্রো বলে একটা পিকচার স্টোরি, 1731 সালে হার্লটস প্রোগ্রেসে এলাম আমরা। এগুলো সব প্লেট প্লেট করে এক একটা প্যানেল নিয়ে নিয়ে, এক একটা প্লেট এক একটা প্যানেল, এইরকম করে করে এই সমস্ত পিকচার স্টোরিগুলোকে সিকোয়েন্সে সাইড বাই সাইড রেখে তৈরি করা হলো। তো এত কিছু নিয়ে আবার রুডল্ফ টফার, মডার্ন কমিক্সের মোটামুটি জনক বলা যেতে পারে রুডল্ফ টফারকে। আর উনিও দেখো কার্টুনিং টেকনিক ইউজ করলেন, প্যানেল বর্ডার্স ইউজ করলেন, রাইট? আর এমনি করে আস্তে আস্তে কমিক্স এগোতে লাগলো, কমিক্স আস্তে আস্তে এগোতে লাগলো। খুব ভালো কথা। এরপরে উডকাট পেন্টিংয়ের কথা আছে অনেক কিছু, যেমন ধরো ফ্রান্স ম্যাসেরিলের কথা বলছি আমরা। উডকাট যে সমস্ত ওনার মানে গল্প বলার যে ধরন ছিল, সেটা ছিল উডকাট পেন্টিং দিয়ে। আর এই উডকাট পেন্টিংগুলোকে নিয়ে প্যাশনেট জার্নি লেখা 1919 সালে। এই প্যাশনেট জার্নিংয়ের উডকাট পেন্টিং দেখো এক্স্যাক্টলি কমিক্সের মতো ডেলিবারেট সিকোয়েন্সে আছে, পরপর রয়েছে, রাইট? এটা অবশ্যই একটা অন্যরকম মিডিয়ামে করা। অবশ্যই এটার মধ্যে আমরা স্পিচ বাবল দেখতে পাচ্ছি না, আমরা এটার মধ্যে কোনো ডায়লগ দেখতে পাচ্ছি না। আর তারপরে আমরা আ উইক অফ কাইন্ডনেস দেখছি আমরা। এটা একটা কোলাজ নভেলের মতো, ম্যাক্স আর্নস্টের লেখা, 182টা প্লেট নিয়ে লেখা। আর মনে করা হয় যে এটা মানে মানে মাস্টারপিস বলা যেতে পারে 20th সেঞ্চুরি আর্টের। কেউই বলে না যে এটা কমিক্স, বাট আমরা যেভাবে ডিফাইন করেছি কমিক্সকে, এটার হওয়া উচিত কমিক্স অ্যাকচুয়ালি। তো আমরা অনেক কিছু শিখলাম, রাইট? এরপরে আমাদেরকে যেটা শিখতে হবে সেটা হচ্ছে যে একটা কমিক্সকে আমরা পড়বো কী করে আর পড়তে শুরু করবো কী করে।
ডিটাইজড আর্ট ইউজ হবে, বায়োগ্রাফিক্যাল কমিক্স আছে, হরর কমিক্স আছে, রিয়েলিস্টিক কমিক্স আছে, হিস্টোরিক্যাল ফিকশনও কমিক্সে হয়, ফোক টেলসের কমিক্স হয়, মিস্ট্রির কমিক্স হয়, রিলিজিয়াস টপিক্স নিয়ে কমিক্স হয়, স্ট্রিম অফ কনসিয়াসনেসেরও কমিক্স হয়, স্যাটারেরও হয়, সিকুয়েন্সিয়াল আর্ট হিসেবে এপিক পোয়েট্রিরও কমিক্স হয়, সোশ্যাল অ্যালেগরিরও কমিক্স হয়, রাইট? কমিক্সের মধ্যে প্রিন্টিং প্রসেসেরও আইডিয়া রয়েছে। এরপরে আমরা যেটা শিখবো, রাইট, আমরা যেটা শিখবো এটা যে এরপরে কমিক্স পড়তে শুরু করব কি করে আমরা, রাইট? একটা জানো, একটা একটা জিনিস দেখে নাও যে রিপ্রেজেন্টেশন নিয়ে কথা বলি আমরা, রাইট? রিপ্রেজেন্টেশন শেখানো উচিত সবাইকে। উইদাউট আন্ডারস্ট্যান্ডিং হোয়াট রিপ্রেজেন্টেশন ইজ, রিপ্রেজেন্টেশন অ্যারিস্টটল থেকে বা অ্যারিস্টটলের অনেক আগে থেকে, প্লেটোর থেকে আইডিয়া অফ রিপ্রেজেন্টেশন কীভাবে এলো, আর রিপ্রেজেন্টেশন কেন ইম্পর্টেন্ট, কেন আমাদের রিপ্রেজেন্টেশন না বুঝলে বোঝা যায় না যে এক্স্যাক্টলি কী পড়তে চলেছে। আই মিন টিনটিনের যে ছবিটা দেখতে চলেছ কমিক্সের মধ্যে, ওটা টিনটিন নয়, ওটা টিনটিনের রিপ্রেজেন্টেশন, ফিকশনাল রিপ্রেজেন্টেশন, রাইট? কমিক্সের মধ্যে যে সমস্ত মোমেন্টগুলো দেখবে, যে সমস্ত প্যানেলগুলো দেখবে, যে সমস্ত ক্যারেক্টারগুলোকে দেখবে, ওগুলো কিন্তু অ্যাকচুয়াল ক্যারেক্টার নয়, বাট দে আর রিপ্রেজেন্টেশন অফ ক্যারেক্টার্স। তো এই যে আইডিয়া অফ রিপ্রেজেন্টেশন, যে এই যে দেখছো যে তন্দ্রা একটা কোম্পানি, ইটস নট এ কোম্পানি, এটা আইকন ফর দ্য কোম্পানি। অ্যাডটা দেখে তুমি বুঝবে যে ওটা কোম্পানি। আমরা কেএফসি, ডোমিনোজের যে সমস্ত অ্যাডগুলো দেখি, ওগুলো খাবার নয়, ওগুলো রিপ্রেজেন্টেশন অফ দ্য খাবার, রাইট? এই যে ভীষণ বিখ্যাত একটা পেন্টিং, ইটস নট আ পাইপ, হ্যাঁ, রেনে ম্যাগ্রিটের, এই পাইপটার পেন্টিং এটা, বাট এই পেন্টিংটা পাইপ নয়। এই পেন্টিংটা হচ্ছে, এই পেন্টিংটার নামই হচ্ছে দিস ইজ নট এ পাইপ, এটা পাইপ নয়, পেন্টিংটার নামই তাই। কেন? যে কোনো বাচ্চা দেখিয়ে বলবে মা দেখো একটা পাইপ, পেন্টিংয়ের নাম কি? ইটস নট এ পাইপ। কেন? এটা পাইপ নয়, এটা রিপ্রেজেন্টেশন অফ এ পাইপ। বোঝানোর চেষ্টা করছি যে যাই তুমি দেখছো চারিদিকে, এভরিথিং ইজ রিপ্রেজেন্টেশন। কমিক্স হচ্ছে আরেকটা রিপ্রেজেন্টেশনাল মিডিয়াম। অনিতা দেসাইয়ের নভেল, অনিতা দেসাইয়ের নভেলে বিমলা রয়েছে, তারা রয়েছে, রাজা রয়েছে, হায়দার আলী রয়েছে। তো রাজার যে ডেসক্রিপশন রয়েছে, আর ওটা যদি সিনেমা হয়, অমিতাভ বচ্চন যদি দেখা যায় যে হায়দার আলীর রোল প্লে করছেন, তো হায়দার আলী ইজ নট অমিতাভ বচ্চন, বাট হায়দার আলী ইজ বিং রিপ্রেজেন্টেড অ্যাজ অমিতাভ বচ্চন। ঠিক তো? মানে অমিতাভ বচ্চন ইজ রিপ্রেজেন্টিং হায়দার আলী। তো মাথায় রাখো, উই আর টকিং অ্যাবাউট রিপ্রেজেন্টেশন। তো এরপরে যখন আমরা এগোবো, দেখবো আমরা আইকনের আইডিয়াটা। যেমন একটা একটা ইমেজকে যদি বারবার বারবার লিটারেচারে ইউজ করা হয়, সিম্বলিজম আসে, রাইট? সিম্বল আসে। রেকারিং ইমেজেসকে যেরকম সিম্বল বলা হয় লিটারেচারে, কথা সাহিত্যে, এক্স্যাক্টলি সেরকম যখন বারবার রিপ্রেজেন্ট করা হয় কোনো একটা জায়গা, কোনো একটা লোক, কোনো একটা জিনিস, কোনো একটা আইডিয়াকে একটা ইমেজ ইউজ করে করে বারবার রিপিট করতে করতে ইমেজটা, জায়গাটা, ওই ইমেজটা হয়ে যায় ওই জায়গাটার, ওই মানুষটার, ওই জিনিসটার, ওই আইডিয়াটার আইকন। ঠিক আছে? আইকনের কথা যখন আমরা বলবো, আমরা বাঁ দিকে অনেকগুলো আইকন দেখতে পাচ্ছি অলরেডি ভিডিওতে, রাইট? অলরেডি দেখতে পাচ্ছি আইকন, অনেকগুলো আইকন দেখতে পাচ্ছি। এই সমস্ত ছবিগুলো এতবার রিপিটেড হয়েছে, এতবার রিপিটেড হয়েছে যে এই সমস্ত ইমেজগুলো কি হয়ে গেছে, রিপিটেড হতে 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 আইকন হয়ে গেছে। ওকে, তো এরপরে আমরা পরে পরে এইটা নিয়ে আরও আলোচনা করবো, এই যে রিয়েলিস্টিক ফটোগ্রাফিক আর্ট আর টিনটিনের মুখ। টিনটিনের মুখ কিন্তু রিয়েলিস্টিক ফটোগ্রাফিক আর্ট নয়। তো এটা নিয়ে আমরা পরে আলোচনা করবো আলাদা করে। ওকে, কেন টিনটিনের মুখটা রিয়েলিস্টিক ফটোগ্রাফিক আর্ট নয়, দ্যাট ইজ গোয়িং টু বি ভেরি ইম্পর্ট্যান্ট। আমরা আইডেন্টিফিকেশন শিখবো ওখানে রিপ্রেজেন্টেশনের সঙ্গে। আপাতত আমরা যেটা শিখবো আজকে সেটা হচ্ছে যে কমিক্সটা আমরা পড়ছি কিভাবে, রাইট? তো let me go to the third chapter. See, this chapter is about closure. আমরা ক্লোজারও পরে দেখব, রাইট? এরপরে আসল জায়গাতে আমরা এসেছি। চল, ফার্স্ট এই যে একটা প্যানেল থেকে আরেকটা প্যানেলে যখন গল্প সরে যায়, রাইট? যখনই একটা প্যানেল থেকে অন্য প্যানেলে গল্প সরে যায়, সেটাকে প্যানেল টু প্যানেল ট্রানজিশন বলে। এই প্যানেল টু প্যানেল ট্রানজিশন আমরা আজকে একদম হাতে খড়ি হবে আমাদের।
প্রথম যে ক্যাটাগরি পড়বো আমরা সেটাকে কি বলে মোমেন্ট টু মোমেন্ট, মোমেন্ট টু মোমেন্ট ট্রানজিশন। ঠিক আছে, মোমেন্ট টু মোমেন্ট ট্রানজিশন কাকে বলে দেখো, এখানে ক্লোজার নিয়ে অনেক কিছু আলোচনা করেছেন উনি। একটি মেয়ে চোখ খুলে রয়েছে, তার পরের প্যানেলে মেয়েটি কি করছে, চোখ বুজে রেখেছে। চোখ খোলা, চোখ বোঝা, সঙ্গে সঙ্গে ঘটছে। আমরা এটার নাম কি বলি, মোমেন্ট টু মোমেন্ট। খুব ভালো। ঠিক এক্স্যাক্টলি তারপরে যে আরেকটা উদাহরণ রয়েছে এখানে, আমরা আস্তে আস্তে স্যাটার্নের গ্রহের দিকে এগোচ্ছি, কিছুক্ষণ বাদে এগিয়ে গেলাম, আরও কিছুক্ষণ বাদে এগিয়ে গেলাম। এটাকে বলে মোমেন্ট টু মোমেন্ট প্যানেল ট্রানজিশন। যখন কেউ কমিক্স পড়ছো আর যখন কেউ কমিক্সকে নিয়ে লিখছো, এই প্যানেল টু প্যানেল ট্রানজিশন কমিক্স তৈরি করার ক্ষেত্রে যতটা ইম্পর্ট্যান্ট, কমিক্স পড়ার ক্ষেত্রে, বোঝার ক্ষেত্রে, আর কমিক্সকে ক্রিটিসাইজ করার ক্ষেত্রে আরও ইম্পর্ট্যান্ট হয়। চলো, মোমেন্ট টু মোমেন্ট ট্রানজিশন চলছে। আমরা দেখতে পাচ্ছি মেয়েটি শুয়ে রয়েছে, আর আমরা দেখতে পাচ্ছি লেপের ওপর, কম্বলের ওপরে কি রয়েছে, একটা মাকড়সা রয়েছে। মাকড়সাটা 2-3 পা এগিয়ে গেল পরের সিকোয়েন্সিয়ালিটি, তো কমিক্স তো সিকোয়েন্সে হবে, ডেলিভারেট সিকোয়েন্সে হবে, পরপর সিকোয়েন্সে হবে, মোমেন্ট টু মোমেন্টে হবে। তো পর মুহূর্তে আমরা দেখছি, পরের প্যানেলে দেখছি এগিয়ে যাচ্ছে। এই যে ট্রানজিশন, একটা প্যানেল থেকে অন্য প্যানেলে তোমার যে চোখ সরছে, এই যে ট্রানজিশনটা হচ্ছে, এই ট্রানজিশনকে বলে মোমেন্ট টু মোমেন্ট ট্রানজিশন। আমরা কমিক্স পড়তে পড়তে এরকম দেখবো যে প্যানেল টু প্যানেল ট্রানজিশনের ক্ষেত্রে মোমেন্ট টু মোমেন্ট কখন কখন হয় আর কোথায় কোথায় হয়, আর সেটা হওয়ার ফলে কি হয়, আর কেন অথার মোমেন্ট টু মোমেন্ট এরকম ট্রানজিশন করে। তো আমরা প্রথম শিখলাম মোমেন্ট টু মোমেন্ট ট্রানজিশন। আমরা দ্বিতীয় আরেকটা ট্রানজিশন শিখবো এরপরে। এখানে দেখবো আমরা যে ট্রানজিশনটা হবে কিরকম করে, একটা সিঙ্গেল সাবজেক্ট রয়েছে, অ্যাকশন টু অ্যাকশন প্রোগ্রেশন হবে। দেখো, দেখলাম আমরা অ্যাকশন হলো, রাইট, বেসবল ব্যাটে করে বেসবলটাকে মারলো, ভ্যাম আওয়াজ হলো, ওনামাটোপিয়া, খুব ভালো। সেকেন্ড প্যানেলে আমরা একটা দেখতে পাচ্ছি সিকোয়েন্স রয়েছে, সিকোয়েন্সিয়ালিটি রয়েছে। এখানে আমরা অ্যাকশন টু অ্যাকশন করছি। দেখো, পুরোটা ইটস বেসড অন পরপর পরপর মোমেন্টে যাচ্ছে, প্যানেলগুলো পরপর মোমেন্টে যাচ্ছে, আই গেট ইট। কিন্তু তার সঙ্গে যে আরেকটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে কি, সাম অ্যাকশন ইজ টেকিং প্লেস, ক্রিয়া হচ্ছে, দেখো একটা কাজ হচ্ছে, দেখো একটা। এখানে আমরা সুরা ঢালতে দেখছি, পেক থেকে চুমুক দিতে দেখছি, বার্ব করতে দেখছি, ঢেকুর তুলতে দেখছি। দিস ইজ নট মোমেন্ট টু মোমেন্ট, যেহেতু এখানে একটা অ্যাকশন কাজ করছে, যেহেতু ওই অ্যাকশনটা ইজ সো ভেরি ইম্পর্টেন্ট এখানে, সেই জন্য এটাকে আমরা অ্যাকশন টু অ্যাকশন বলি। এখানে কিন্তু অ্যাকশনের আধিক্য নেই। মোমেন্ট টু মোমেন্ট যেটা ছিল সেখানে অ্যাকশনের আধিক্য নেই। একটা গাড়ি এসে গাছে যখন ক্র্যাশ করছে, সেখানে দেখো অ্যাকশনের আধিক্য আছে। তাই মোমেন্ট টু মোমেন্ট, অ্যাকশন টু অ্যাকশন প্রায় এক। অ্যাকশন যেখানে বেশি আধিক্য পাবে সেখানে আমরা কি বলবো, এই ধরনের স্লাইড টু স্লাইড ট্রানজিশন বা এই ধরনের প্যানেল টু প্যানেল ট্রানজিশনকে আমরা বলবো অ্যাকশন টু অ্যাকশন, যেখানে সিঙ্গল সাবজেক্টকে ফিচার করছি আমরা। খুব ভালো কথা। এর আগেরটাও আমরা দেখব যে in one of several distinct categories, the first category, which we'll call moment to moment, requires very little closure. হাফ সেকেন্ডও লাগছে না পরের প্যানেলে যেতে। দেখো তো, মেয়েটার যে চোখ বুঝছে, হয়তো মেয়েটার পলক পড়েছে, তো হাফ সেকেন্ডও লাগছে না ওখানে যেতে। সো দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। এখানে সাবজেক্ট টু সাবজেক্ট কাকে বলে আমরা দেখবো এরপরে। আমরা প্যানেল টু প্যানেল ট্রানজিশন দেখছি, সাবজেক্ট টু সাবজেক্ট শিখবো আমরা। একটা সিনের মধ্যে তুমি রয়েছো, একটা আইডিয়ার মধ্যে তুমি রয়েছো, রিডার ইনভলভমেন্টটা ভীষণ নেসেসারি, না হলে এই ধরনের প্যানেল টু প্যানেল ট্রানজিশন মিনিংফুল হয় না। তো সাবজেক্ট টু সাবজেক্টের জন্য আমরা কি করব, একই সিনের মধ্যে থাকবো, একই আইডিয়াতে থাকবো, একই জায়গাতে থাকবো, আর আমরা দেখব যে আমরা কতটা ইনভলভড হচ্ছি এখানে। এখানে একজন বলছে নাও ইউ ডাই, এ বলছে নো নো, তার পরের প্যানেলটা দেখো চিৎকার করছে কেউ, অর্থাৎ তাকে কিন্তু কোপ মেরে দিয়েছে অ্যাক্স দিয়ে, রাইট। রিডার ইনভলভমেন্ট কেন, তোমাকে বুঝে নিতে হবে যে কোপ মেরে দিয়েছে সেই জন্য চিৎকার করছে। সো আন্ডারস্ট্যান্ড দিস, খুব ভালো করে বোঝো পরেরটা থেকে। হোয়াট মোর কুড গো রং, আর কি খারাপ হতে পারে, বলে অ্যাট লিস্ট জেরি নেভার কল্ড, জেরি কখনো ফোন তো করেনি। তারপরে কার ফোন এলো, জেরির ফোন এলো। আমরা কিন্তু একই জায়গাতে রয়েছি, একই সাবজেক্টের মধ্যে রয়েছি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদের ইনভলভমেন্টটা বড্ড ইম্পর্ট্যান্ট। আমাদেরকে বুঝে নিতে হবে যে জেরি ফোন করেছে, আমাদেরকে বুঝে নিতে হবে যে এখানে এক্সট্রা মেরে দিয়েছে পরের প্যানেলে, আর সেই জন্য এটাকে আমরা কি বলবো, সাবজেক্ট টু সাবজেক্ট প্যানেল ট্রানজিশন। এখানে রিডার ইনভলভমেন্টটা ভীষণ ইম্পর্ট্যান্ট। একই সিনের মধ্যে থাকবো আমরা, একই আইডিয়ার মধ্যে থাকবো আমরা, আমাদেরকে ইনভলভড হতে হবে যখন সাবজেক্ট টু সাবজেক্ট প্যানেল ট্রানজিশন হবে। তারপরে আমরা দেখলাম যে ফিনিশ করছে রেস, পরের প্যানেলে আমরা দেখছি ক্লিক করে
আই মিন স্টপ ওয়াচটাকে বন্ধ করা হলো। তুমি জানো যে একই সাবজেক্টে রয়েছি আমরা, তুমি জানো যে একই সিনে রয়েছি আমরা, তুমি জানো যে ওইখানেই নিশ্চয়ই হচ্ছে, অন্য কোথাও চলে যাচ্ছে না। আই মিন এমনি নয় যে কলকাতাতে কেউ ফিনিশ করলো একটা রেস আর দিল্লিতে কেউ স্টপ ওয়াচ বন্ধ করলো, রাইট? তাই তোমার ইনভলভমেন্টটা ইম্পর্টেন্ট। তুমি একই জায়গাতে রয়েছো, একই আইডিয়াতে রয়েছো, দুটো প্যানেলের মধ্যে যে সিকোয়েন্সটা রয়েছে এই সিকোয়েন্সে তোমাকে বুঝতে হবে যে ওই সাবজেক্ট টু সাবজেক্টই ট্রানজিশন হচ্ছে, একই জিনিস নিয়ে এরা কথা বলছে, একই ঘটনা ঘটছে। তাহলে আমরা প্রথম শিখলাম মোমেন্ট টু মোমেন্ট, যেখানে খুব অল্প ক্লোজার লাগে, যেখানে বেশি ইনভলভমেন্ট লাগে না, এমনিতেই বোঝা যায়। তারপরের যে প্যানেল ট্রানজিশন দেখলাম তাকে বলা হয় অ্যাকশন টু অ্যাকশন। অ্যাকশন টু অ্যাকশন ট্রানজিশনের ক্ষেত্রে অ্যাকশনটা বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়, এক্স্যাক্টলি মোমেন্ট টু মোমেন্টের মতো হয়, বাট অ্যাকশনটা অনেক বেশি এখানে গুরুত্বপূর্ণ। তারপরে আমরা যেটা দেখলাম সাবজেক্ট টু সাবজেক্ট, যেখানে রিডার ইনভলভমেন্ট খুব ইম্পর্ট্যান্ট। সাবজেক্ট টু সাবজেক্টে তোমাকে বুঝে নিতে হবে যে এক্স মেরে দিয়েছে, কুঠারে আঘাত করে দিয়েছে। তোমাকে বুঝে নিতে হবে যে জেরি কখনো ফোন করেনি, এখানে জেরিরই ফোন এলো। তোমাকে বুঝে নিতে হবে যে যেখানে এক্স্যাক্টলি রেসটা ফিনিশ করেছিল ওখানেই কিন্তু স্টপ ওয়াচটাকেও বন্ধ করলো। তো এরপরে আমরা 4 নম্বর প্যানেল ট্রানজিশন দেখব। রিজনিং লাগে, বুঝতে হয় যখন সিন টু সিন ট্রানজিশনস হয়, রাইট? অনেক দূরে আর অনেকটা সময় পেরিয়ে যায় যখন সিন টু সিন ট্রানজিশন হয়। এটা মোমেন্ট টু মোমেন্টে হয় না, এটা কখনো অ্যাকশন টু অ্যাকশনে হয় না, সেখানেই থাকে। সাবজেক্ট টু সাবজেক্টে হয় না, একই জায়গাতে থাকে। সিন টু সিনে কিন্তু অনেকটা দূর আর অনেকটা সময় পেরিয়ে যেতে পারে। তোমার শুধু ইনভলভমেন্ট হলে হবে না, তোমাকে রীতিমতো যুক্তিগ্রাহ্য চিন্তা ভাবনা করতে হবে যে এটা কিভাবে হচ্ছে। আই মিন সিগনিফিকেন্ট ডিস্টেন্স অফ টাইম অ্যান্ড স্পেস ইউ হ্যাভ টু কভার উইদিন টু প্যানেলস, দুটো প্যানেলের মধ্যে, অ্যান্ড দোজ প্যানেলস আর গোয়িং টু বি ডেলিবারেটলি সিকোয়েন্সিয়াল, পরপর প্যানেল হবে। অ্যান্ড ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে অনেকটা দিন পরের কথা বলছে। আই মিন 10 years লেটার, অনেক জায়গাতে আমরা এটা পাবো, এটাকে বলা হয় সিন টু সিন। 10 years লেটার দেখো সেকেন্ডটাতে বলা হচ্ছে ই কান্ট আউটরান আস ফর এভার, বেশি দিন পালিয়ে থাকতে পারবেন আমাদের থেকে, 10 বছর বাদে। দুটো প্যানেলের মধ্যে কত তফাৎ? 10 বছরের তফাৎ। কত বেশি ক্লোজার চাই এখানে, রাইট? বম্বে, প্যারিস, নিউ ইয়র্ক, তিনটে প্যানেল, সিকোয়েন্সিয়াল প্যানেল মানলাম, বাট সাবজেক্ট টু সাবজেক্ট নয়। দেখো সিন টু সিন, আই মিন অনেক অনেক দূরে, অনেক অনেক সময়ও পেরিয়ে যেতে পারে, হতে পারে একই টাইমে ওটা হচ্ছে। নো ওয়ান কুড হ্যাভ সার্ভাইভ দ্যাট ক্র্যাশ। স্নেফ, ইউ রাইট। অন্য জায়গাতে মিন ওয়াইল, ইতিমধ্যে অন্য একটা জায়গাতে কেউ একজন ছোট্ট একটা আইল্যান্ডের মধ্যে বসে রয়েছে, অ্যাক্সিডেন্টেও সার্ভাইভ করেছে। সেটা সময় আলাদা হতে পারে বা সময় এক হতে পারে, দূরত্ব অনেক অনেক বেশি অবভিয়াসলি। তাই যখনই টাইম আর স্পেসের মধ্যে ডিস্টেন্স চলে আসবে, যখন ডিডাকটিভ রিজনিংটা ইম্পর্টেন্ট হয়ে যাবে কমিক্সটা পড়বার ক্ষেত্রে, সেই প্যানেল টু প্যানেল ট্রানজিশনকে আমরা বলবো সিন টু সিন ট্রানজিশন। এবার যে দুটো বাকি থেকে গেল, 5 নম্বর এক ধরনের ট্রানজিশন হচ্ছে, এটাকে আবার আমরা বলবো কি? আসপেক্ট টু আসপেক্ট ট্রানজিশন। আমরা মোমেন্ট টু মোমেন্ট পড়লাম, আমরা অ্যাকশন টু অ্যাকশন পড়লাম, তারপরে আমরা পড়লাম সাবজেক্ট টু সাবজেক্ট, যেটা নতুন রকম আমাদের লাগলো। সাবজেক্ট টু সাবজেক্টে রিডার ইনভলভমেন্ট ইম্পর্টেন্ট ছিল। নতুন যেটা লাগলো, অনেকটা ডিস্টেন্স কভার করছে, অনেকটা টাইম পেরিয়ে যাচ্ছে, 10 বছর হতে পারে, 100 কিলোমিটার হতে পারে। সেক্ষেত্রে আমরা কি পড়লাম? সিন টু সিন। আসপেক্ট টু আসপেক্ট দেখবো আমরা, আর নন সিকুয়েটিভ, আর জাস্ট দুটো। এগুলো এরপরের যে ক্লাসটা হবে সেটাতে আমরা অনেকগুলো কমিক্স দেখবো, আর অনেকগুলো কমিক্সে এই প্যানেল ট্রানজিশন খুঁজে খুঁজে আমরা ভোকাবুলারি ধরে ধরে বোঝার চেষ্টা করব যে ওখানে টাইম মোমেন্ট টু মোমেন্ট কেন প্যানেল ট্রানজিশন হয়েছে, সিন টু সিন কেন প্যানেল ট্রানজিশন হয়েছে, অ্যাকশন টু অ্যাকশন কোথায় হয়েছে, কেন অথার করেছে অ্যাকশন টু অ্যাকশন ট্রানজিশন, আসপেক্ট টু আসপেক্ট কেন করেছে। দিস ইজ জাস্ট লাইক এডিটিং। সিনেমাতে এডিটিং যেরকম হয়, কোথাও ম্যাচ কাট হয়, কোথাও জে কাট হয়, কোথাও এল কাট হয়, কেন হয়, কি জন্য হয়, শর্ট কখন হয়, রিভার্স শর্ট কখন হয়, যেরকম এক্স্যাক্টলি সিগনিফিক্যান্ট ওইখানে সিনেমাতে, প্যানেল ট্রানজিশন কমিক্সের ক্ষেত্রে এডিটরদের কাছে খুব ইম্পর্টেন্ট হয়, কমিক্স এডিটরদের কাছে। ওকে, আসপেক্ট টু আসপেক্ট এত সুন্দর এটা। আসপেক্ট টু আসপেক্টে কি হয়, তোমার চোখটা একই সিনে ঘুরে বেড়াচ্ছে চারিদিকে, বিভিন্ন প্যানেল দেখাবে যে তোমার চোখটা কিরকম চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। আই মিন ক্যামেরা যদি চারিদিকে ঘুরে বেড়ায়, দেখো ক্রিসমাস ট্রি, বাইরে হয়তো স্নোফল হচ্ছে, আর বাইরে হয়তো স্যান্টা ক্লজের কোনো নোমের মতো কোনো একটা মূর্তি আছে বাইরে বাগানে। আমি তোমার চোখটা না ঘুরে বেড়াচ্ছে, হয়তো জানলার বাইরে কি রয়েছে সেই দিকে দেখলো।
এক্স্যাক্টলি ওই মোমেন্টে হচ্ছে ওটা, ওই সেকেন্ডে হচ্ছে ওটা, ওই মুহূর্তে হচ্ছে ওটা, বাট তোমার চোখটা না ঘুরে বেড়াচ্ছে। দেখো, আমরা পাইন ফরেস্টের মধ্যে দেখতে পাচ্ছি যে সূর্য রয়েছে, একটি মেয়ে শুয়ে রয়েছে, রাইট, চোখে গগলস রয়েছে, আর পাখি উড়ে বেড়াচ্ছে। তোমার চোখটা না ঘুরে বেড়াচ্ছে একই সিনে, একই সরেজমিনে, একই জায়গাতে, উইদিন দ্য সেম সেটিং। ইয়োর আইজ দে আর প্যানিং, ঠিক আছে, চারিদিকে এক্স্যাক্টলি যেরকম প্যানিং হয় ক্যামেরার ক্ষেত্রে, যখন ক্যামেরাটাকে ঘোরানো হয়, রাইট, প্যান করা হয়, বা আলাদা আলাদা শটে যদি তোমাকে কেটে 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 শট দিয়ে দেখানো হয়, বড্ড ছোট ছোট শটে, যে এক্স্যাক্টলি সেই মুহূর্তে কি হচ্ছে। এখানেও আমরা দেখছি আমাদের চোখ না ঘুরে বেড়াচ্ছে, যার জন্য আমরা দেখতে পাচ্ছি এটা। ওকে, তো এইটাকে বলা হয় আসপেক্ট টু আসপেক্ট, মানে একটা সিনের এই আসপেক্টে দেখলে তুমি, আরেকটা আসপেক্টের দিকে তাকালে তুমি, একই সিনের একই মোমেন্টে এই আসপেক্ট দেখলে, ওই আসপেক্ট দেখলে, আরেকটা আসপেক্ট দেখলে। শেষ রকম প্যানেল ট্রানজিশন শিখবো আমরা। কোনো লজিক্যাল রিলেশনশিপ নেই প্যানেল দুটোর মধ্যে, তিনটের মধ্যে কোনো রিলেশনশিপ দেখতে পাবে না তুমি হোয়াটসোএভার, রাইট। নন সিকুইটিউর বলা হয়, সিকুয়েন্সিয়ালিটি নেই, তাই নন সিকুইটিউর বলা হয় ল্যাটিন থেকে। দেখো তো, দুটো প্যানেলের মধ্যে কিন্তু, এটা যদিও দ্য আমেরিকান গথিক বিখ্যাত পেন্টিং, তো দুটো প্যানেলের মধ্যে দেখো তো রিলেশনশিপ বোঝা যাচ্ছে না লজিক্যালি। দেখো তো তিনটে প্যানেলের মধ্যে রিলেশনশিপ বোঝা যাচ্ছে না লজিক্যালি। এগুলো এগুলো যেটা মানে ফিল্মিক টেকনিকের ওপরে নির্ভর করে করা হয়, সেটাকে বলা হয় কি সোভিয়েত মন্তাজ। যদিও মন্তাজের মধ্যে একটা ভীষণ রকম রিলেশনশিপ থাকে, সোভিয়েত মন্তাজটা যদি সিকোয়েন্সিয়াল না হয়ে নন সিকুইটিউর হয়ে যায়, তাহলে না এমনি দেখতে লাগে। দুটো প্যানেলের মধ্যে আমরা বুঝতে পারছি না ওটা কোন সময়ের প্যানেল, কেন দিয়েছে, কখন দিয়েছে। আই মিন, এগুলোর মধ্যে অনেক কিছু লুকিয়ে থাকে, কমিক্স ভেদে, গ্রাফিক নভেল ভেদে, গল্প ভেদে আমাদের দেখতে হবে কেন এগুলো করা হয়েছে। আজকে এতদূর পর্যন্ত আমরা পড়বো, প্যানেলের ট্রানজিশনগুলো পড়বো, রাইট। এরপরে আমরা বেশ কিছু কমিক্স, বেশ কিছু গ্রাফিক নভেল ঘাঁটবো, আর দেখবো যে কোথায় আমরা এগুলো দেখতে পাচ্ছি, এই ধরনের মোমেন্ট টু মোমেন্ট, এই ধরনের অ্যাকশন টু অ্যাকশন, এই ধরনের সিন টু সিন, আসপেক্ট টু আসপেক্ট, আর নন সিকুইটিউড, 6 ধরনের আমরা শিখলাম আজকে। থ্যাংক ইউ।